ভাইরাসের প্রকৃতি, নেচার অফ ভাইরাস। ভাইরাস প্রকৃতি নির্ণয়ের ব্যাপারে বিজ্ঞানীরা এখনও দ্বিধাভক্ত। বিজ্ঞানী লভ 1952 খ্রিস্টাব্দে মন্তব্য করেন, ভাইরাস জীবও নয়, জড়ও নয়, ভাইরাস ভাইরাসই। নিরপেক্ষভাবে বলা যায়, ভাইরাস সজীব ও জড় বস্তুর মধ্যবর্তী পর্যায়ের কোনো একটি বস্তু। 1962 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি ও ভ্যালেন্স বলেন, ভাইরাস এমনিতেই জড় বস্তুর ন্যায়, কিন্তু যে মুহূর্তে ভাইরাস কোনো সজীব কোষকে আক্রমণ করবার সুযোগ পায়, সেই মুহূর্তে এতে প্রাণের সঞ্চার হয়। 1974 খ্রিস্টাব্দে বিজ্ঞানী সালে বলেন, ভাইরাসের রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। ভাইরাসের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। ভাইরাসের বৈশিষ্ট্য সমূহকে দুভাগে ভাগ করা যায়, যথা ভাইরাসের রাসায়নিক বৈশিষ্ট্য এবং জৈবীয় বৈশিষ্ট্য। ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাস অকোষীয় ও অতি আণুবীক্ষণিক। এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষপ্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া এসব নেই। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই এবং খাদ্য গ্রহণ করে না, ফলে পুষ্টির প্রক্রিয়া নেই। ভাইরাসের জীবকোষে সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন সক্ষম নয়। ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ব্যাকটেরিয়া প্রতিরোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ভাইরাসে ক্যালসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানি তৈরি করা যায়। জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না। ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম এবং অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। খ. ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। নতুন সৃষ্ট ভাইরাস মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ এটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস সৃষ্টি করতে পারে। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস সুনির্দিষ্ট বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের পরিবৃদ্ধি ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। এদের জিনগত পুনর্বিন্যাস, জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। নোভেল করোনা ভাইরাসের জিনোম প্রাণরসায়নবিদগণ ভাইরাসের জড় বৈশিষ্ট্য প্রাধান্য দেন আর অণুজীব বিজ্ঞানীগণ ভাইরাসের জীব বৈশিষ্ট্যসমূহকে প্রাধান্য দেন। এজন্য ভাইরাসকে জীব ও জড় সেতুবন্ধন বলে। ভাইরাসের গঠন, স্ট্রাকচার অফ ভাইরাস। ভাইরাসের গঠন বৈশিষ্ট্যকে ভৌত ও রাসায়নিক গঠন হিসেবে ভাগ করা যেতে পারে। ভাইরাসের ভৌত গঠন নিম্নরূপ। কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় বস্তু হলো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএর সাথে উভয়টি নয়। ক্যাপসিড দ্বারা পরিবেষ্টিত কেন্দ্রীয় নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড অঞ্চলকে নিউক্লিয়রের তুল্য বলা যেতে পারে। কেন্দ্রীয় বস্তুকে ঘিরে অবস্থিত ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। ক্যাপসিডের প্রোটিন অণু বিন্যাস ভাইরাসের আকার আকৃতি নিয়ন্ত্রণ করে। প্রোটিন অণু সজ্জিত হয়ে দণ্ডাকৃতি, হেলিক্স ও গোলাকৃতি প্যালিহেড্রন কাঠামো গঠন করে। ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত। সাব ইউনিটকে বলা হয় ক্যাপসেমিয়ার। ক্যাপসেমিয়ার সংখ্যা ও ধরন বিভিন্ন প্রকার ভাইরাস বিভিন্ন রকম হয়ে থাকে। ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ বা কণ্টকিত হতে পারে। কণ্টকগুলোকে স্পাইক বলে। কোনো ভাইরাসের ক্যাপসিডের বাইরে ক্যাপসিডকে ঘিরে সাধারণত 10 থেকে 15 মাইক্রোমিটার পুরু একটি আবরণ থাকে, যা এনভেলপ হিসেবে পরিচিত। ভাইরাসের রাসায়নিক গঠন। ভাইরাস প্রধানত দুই প্রকার বস্তু নিয়ে গঠিত, যথা নিউক্লিক অ্যাসিড কেন্দ্রীয় বস্তু ও ক্যাপসিড প্রোটিন। 1. নিউক্লিক অ্যাসিড। ভাইরাস কেন্দ্রে অবস্থিত নিউক্লিক অ্যাসিড। নির্দিষ্ট ভাইরাসের নির্দিষ্ট অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক ধরনের হয়। কখনো দুটি একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে না। অন্যান্য জীবদেহে একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে। সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং অধিকাংশ প্রাণী ভাইরাসে ডিএনএ থাকে, তবে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্যাপসিড। প্রোটিন অণু দিয়ে ক্যাপসিড গঠিত। ক্যাপসিড সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিড রক্ষা, তবে এরা পোষক দেহে সংক্রমণে সহায়তা করে। ক্ষেত্র বিশেষে ক্যাপসিড প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চ থাকে। ক্যাপসিড ভেতরে বস্তুকে ডিএনএ বা আরএনএ সুরক্ষা করে এবং এটি অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। সর্দি কাশিতে এটি হাঁচির উদ্রেক করে, অর্থাৎ ক্যাপসিড সর্দি কাশিতে হাঁচির উদ্রেক করে।
বহিস্থ আবরণ কোনো ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি, করোনা ভাইরাস, ক্যাপসিডের বাইরের জৈব পদার্থ একটি আবরণ থাকে। এটি রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহজাতীয় পদার্থ দিয়ে তৈরি। লিপিড বা লিপোপ্রোটিনের স্তরে একককে প্যালপোমিয়ার বলা হয়। লিপিড বা লিপোপ্রোটিনের স্তরের একককে প্যালপোমিয়ার বলা হয়। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। ভাইরাসের প্রকারভেদ গঠন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে নিম্নলিখিত বিভিন্ন উপায়ে ভাগ করা হয়ে থাকে। আকৃতি অনুযায়ী ভাইরাসকে নিম্নলিখিত বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যথা দণ্ডাকার, রড শেপড। এদের আকার অনেকটা দণ্ডের মতো। উদাহরণ: টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। গোলাকার, এদের আকার অনেকটা গোলাকার। উদাহরণ: পোলিও ভাইরাস, টিআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস। ঘনক্ষেত্র বা বহুভুজাকার, এসব ভাইরাস দেখতে অনেকটা পাউরুটির মতো, যেমন হার্পিস ভাইরাস আর ভ্যাকসিনিয়া ভাইরাস। ব্যাঙাচির আকার, এর মাথা ও লেজ দুই অংশে বিভক্ত। উদাহরণ: T2, T4, T6 ইত্যাদি। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, এদের আকার লম্বা সিলিন্ডারের মতো, যেমন ইবোলা ভাইরাস, মোটরের স্টিক ভাইরাস। ডিম্বাকার, এরা অনেকটা ডিম্বাকার। উদাহরণ: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস দুই প্রকার, যথা ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস, যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকে তাকে ডিএনএ ভাইরাস বলা হয়। উদাহরণ: T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, ভেরিওলা ভাইরাস, টিআইভি, ট্রিপল ইরিডিসেন্ট ভাইরাস, অ্যাডিনোহার্পিস সিমপ্লেক্স ভাইরাস। পার্ভোভিরিডে গোত্রের অর্থাৎ X174 এবং M13 কোলিফাজ ভাইরাস, ডিএনএ একসূত্রক। আবার আরএনএ ভাইরাসের মধ্যে রয়েছে যে সকল নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে তাদের আরএনএ ভাইরাস বলা হয়। উদাহরণ: টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, রেবিস, নোভেল করোনা ভাইরাস ইত্যাদি। রেওভিরিডে গোত্রের রিও ভাইরাস ধানের বামন রোগের ভাইরাস আরএনএ দ্বিসূত্রক। বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাসের দুই প্রকার, যথা বহিস্থ আবরণহীন ভাইরাস যেমন টিএমভি, T2 ভাইরাস, বহিস্থ আবরণ ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস, এইচআইভি ভাইরাস। পোষক দেহ অনুসারে ভাইরাস নিম্নলিখিত প্রকার হয়ে থাকে। উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী ভাইরাসকে উদ্ভিদ ভাইরাস বলে, যেমন টিএমভি, বিন ইয়েলো ভাইরাস। ব্যতিক্রম: ফুলকপি মোজাইক ভাইরাস, এটি ডিএনএ। প্রাণী ভাইরাস, প্রাণীদেহে আক্রমণকারী ভাইরাসকে প্রাণী ভাইরাস বলে, যেমন এইচআইভি, ভ্যাকসিনিয়া, নোভেল করোনা ভাইরাস ইত্যাদি। ব্যাকটেরিয়া বা ফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিয়ার ওপর পরজীবী হয় এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে তখন তাকে ব্যাকটেরিওফাজ বলে, যেমন T2, T4, T6 ভাইরাস। সায়ানোফাজ ভাইরাস, সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাসকে সায়ানোফাজ বলে, যেমন LPP1, LPP2। লিনবায়া, প্লাস্টোনিয়াম ও পোরমোডিয়াম নামক সায়ানোব্যাকটেরিয়া প্রথম অক্ষর দিয়ে নামকরণ করা হয়েছে। পোষক দেহে কীভাবে সংক্রমণ ও বংশবৃদ্ধি করে তার উপর ভিত্তি করেও ভাগ করা হয়, যেমন সাধারণ ভাইরাস ও রিট্রোভাইরাস। এইচআইভি একটি রিট্রোভাইরাস, এখানে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অন্যান্য ধরন, যে সকল ভাইরাস ছত্রাকের আক্রমণ করে তাদের মাইক্রোফাজ বলে। 1948 খ্রিস্টাব্দে হলমস ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ফাজিন এবং উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে ফাইটোফাজিন এবং প্রাণী আক্রমণকারী ভাইরাসকে জুওফাজিন নামকরণ করেন। আরএনএ ভাইরাস ও ডিএনএ ভাইরাসের মধ্যে পার্থক্য। আকৃতি, এরা সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার, এরা গোলাকার, ব্যাঙাচি আকার ও পাউরুটি আকৃতি। এদের নিউক্লিক অ্যাসিড কোর আরএনএ, এদের নিউক্লিক অ্যাসিড কোর ডিএনএ। অধিকাংশ উদ্ভিদ ভাইরাস ও সায়ানোফাজগুলো আরএনএ ভাইরাস। অধিকাংশ প্রাণী ভাইরাস ও ব্যাকটেরিয়া ফাজগুলো ডিএনএ ভাইরাস। অধিকাংশ আরএনএ একসূত্রক, ধানের বামন রোগ ও রিও ভাইরাস আরএনএ দ্বিসূত্রক। অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক। এক্ষেত্রে দেখা যায় আরএনএর ক্ষেত্রে অধিকাংশ ভাইরাস আরএনএ একসূত্রক, ধানের বামন রোগ ও রিও ভাইরাস আরএনএ দ্বিসূত্রক। আর ডিএনএ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ভাইরাস ডিএনএ দ্বিসূত্রক, যেমন
তবে এই X174 এবং M13 কলিফাস ভাইরাস ডিএনএ একসূত্রক, অর্থাৎ এখানে ব্যতিক্রম ধানের বামন রোগের রিও, আর এখানে ব্যতিক্রম X এবং M। সাধারণত উদ্ভিদ দেহের রোগ সৃষ্টি করে, সাধারণত প্রাণী দেহের রোগ সৃষ্টি করে। আবার অ্যানভেলপের দিকে তাকালে পার্থক্য দেখা যায়। সাধারণত আরএনএ ভাইরাসে অ্যানভেলপ থাকে না, ক্যাপসিডের বাইরে সাধারণত অ্যানভেলপ থাকে। টিএমবি, সুগার কেন মোজাইক, টার্পিন মোজাইক, আলফা আলফা মোজাইক, রেবিস, মানুষের পোলিও, ডেঙ্গু, পিতজ্বর, মাম্পস, মিজলস, ইনফ্লুয়েঞ্জা বি, এনসেফালিস, কোভিড-19 ইত্যাদি ভাইরাস। টি2 ভাইরাসের মধ্যে আছে ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, ট্রিপল ইরিজেন্ট ভাইরাস, অ্যাডিনোহার্পিস সিমপ্লেক্স ইত্যাদি ভাইরাস। ডিএনএ ভাইরাস। নিউক্লিক অ্যাসিড আরএনএ অথবা ডিএনএ এর পার্থক্যই একমাত্র সঠিক পার্থক্য, অন্যগুলোর সমভাবে প্রযোজ্য নয়। ভাইরাসের পরজীবিতা। পরজীবী হিসেবে বেঁচে থাকার চরিত্রকে পরজীবিতা বলে। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। অন্য কোনো জীবের, মানুষসহ অন্যান্য প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, শৈবাল, সজীব কোষ ছাড়া কোনো ভাইরাসই জীবের লক্ষণ প্রকাশ করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। কোনো আবাদ মাধ্যমে ভাইরাসের বংশবৃদ্ধি করা বিজ্ঞানীদের পক্ষে আজও পর্যন্ত সম্ভব হয়নি। ভাইরাসের পরজীবিতা। সাধারণত সুনির্দিষ্ট প্রকার ভাইরাস কোনো সুনির্দিষ্ট জীবদেহে পরজীবী হয়। যেসব ভাইরাস আদি কোষকে আক্রমণ করে, ওসব ভাইরাস প্রকৃত কোষকে আক্রমণ করে, তারা ভিন্ন প্রকৃতির, অর্থাৎ আদি কোষ এবং প্রকৃত কোষে আক্রমণকারী ভাইরাস ভিন্ন প্রকৃতির। প্রকৃতপক্ষে কোনো ভাইরাসের প্রোটিন আবরণটি নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা, স্পেসিফিসিটি। পোষক কোষ। কোনো ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তবেই ওই ভাইরাস ওই কোষকে আক্রমণ করতে পারবে। এই জন্যই ঠান্ডা লাগার ভাইরাস শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকে কোষকে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারে। পোলিও ভাইরাস ঊর্ধ্বতর শ্বাসনালী ও অন্ত্রের আবরণ কোষ, কখনো স্নায়ু কোষকে আক্রমণ করতে পারে। চিকেন পক্স ভাইরাসের শ্বাসনালীকে আক্রমণ করতে পারে না, কারণ শ্বাসনালীর কোষের জন্য এর কোনো রিসেপ্টর নেই। ঠান্ডা লাগার ভাইরাসের ত্বক কোষকে আক্রমণ করতে পারে না, অর্থাৎ ত্বক কোষে এই ভাইরাসের জন্য কোনো রিসেপ্টর সাইট নেই। ফাজ ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। ফাজ ভাইরাসের মধ্যে টি2 ব্যাকটেরিওফাজ, ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। টিএমবি ভাইরাস কেবল তামাক গাছকে আক্রমণ করে। সুনির্দিষ্ট ভাইরাসে সুনির্দিষ্ট প্রকার কোষকে আক্রমণ করে থাকে। ইমার্জিং ভাইরাসের পরজীবিতা অত্যন্ত সুনির্দিষ্ট, কিন্তু কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য পোষক প্রজাতি ছড়িয়ে পড়তে পারে। ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল পাখি, যা পরবর্তীতে মানুষের রোগ বিস্তার করে। আর 1918 থেকে 1919 সালে পৃথিবীতে 21 মিলিয়নের বেশি মানুষ এ ফ্লুতে মারা যায়। বিজ্ঞানের ধারণা এইচআইভির প্রকৃত পোষক বানর, যা পরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আদি পোষক থেকে পরে নতুন পোষক প্রজাতিতে রোগ সৃষ্টিকারী এ সকল ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। উদাহরণ এইচআইভি, সার্স, নাইল ভাইরাস, ইবোলা। ভিরিয়ন। নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিয় ক্যাপসিড। প্রতিটি ভিরিয়নে সর্বোচ্চ 2000 থেকে 2130টি ক্যাপসেমিয়া থাকে। ভিরোয়েডস হলো সংক্রামক আরএনএ। থিওডর ডিএনএস ইউএস এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ডাব্লিউএস রায়নের 1967 খ্রিস্টাব্দে ভিরোয়েডস আবিষ্কার করেন। ভিরোয়েডস হলো একসূত্রক বৃত্তাকার আরএনএ অণু, যা কয়েক শত নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাসের থেকেও বহুগুণে ক্ষুদ্র। কেবলমাত্র উদ্ভিদেই ভিরোয়েডস পাওয়া যায়। এরা উদ্ভিদ থেকে উদ্ভিদে এবং মাতৃ উদ্ভিদ থেকে সন্তানসন্ততিতে স্থানান্তরিত হয়ে থাকে। উদ্ভিদ পোষকের এনজাইম ব্যবহার করে এর সংখ্যা বৃদ্ধি করে। বিজ্ঞানীগণ এখন ধারণা করছেন হেপাটাইটিস ডি এর কারণ ভিরোয়েডস নারিকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে, অর্থাৎ ভিরোয়েডসই হেপাটাইটিস ডি সৃষ্টি করে এবং একই সাথে নারিকেল গাছে ক্যাডাং রোগ সৃষ্টি করে। প্রিয়ন্স। প্রোটিয়াসিয়াস ইনফেকশাস পার্টিকল, অর্থাৎ প্রিয়ন্স।
সংক্রমণ প্রোটিন ফাইব্রিল হলো প্রিয়ন্স। এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ। মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কুরু এবং ক্রুটলেড রোগ, ভেড়া ও ছাগলের স্কারপি রোগ প্রিয়ন্স দিয়ে হয়ে থাকে। বহুল প্রচলিত ম্যাড কাউ রোগ সৃষ্টির সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা পাওয়া যায়। 1982 সালে স্ট্যানলি ব্রুসিনার অতি ক্ষুদ্র প্রকৃতির প্রিয়ন্সের অস্তিত্বের কথা বলেন এবং ভেড়ার স্ক্যাপি রোগ প্রথম পর্যবেক্ষণ করেন। এজন্য তাকে 1997 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা যা পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সহায়তায় প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। যখন কোনো প্রোটিন আবরণ স্যাটেলাইট আবদ্ধ হয় তাকে স্যাটেলাইট ভাইরাস বলে। ভিরিয়ন, ভিরিওয়েডস ও প্রিয়ন্সের মধ্যে পার্থক্য। ভিরিয়ন আরএনএ অথবা ডিএনএ থাকে, আরএনএ থাকে কিন্তু ডিএনএ থাকে না, নিউক্লিক অ্যাসিড থাকে না, অর্থাৎ ভিরিয়ন এবং বীর। এতে প্রোটিন থাকে না, এতে শুধু প্রোটিন থাকে। উদ্ভিদ ও প্রাণী রোগ সৃষ্টি করে, শুধু উদ্ভিদে রোগ সৃষ্টি করে, শুধু প্রাণীদের রোগ সৃষ্টি করে। আর ভাইরাসের গঠন। টোবাকো মোজাইক ভাইরাস, এটি দণ্ডাকৃতি ভাইরাস। এটির দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। টিএমবি এর দৈর্ঘ্য 180 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ 15 ন্যানোমিটার থেকে 18 ন্যানোমিটার। কেন্দ্রে আরএনএ এবং চারপাশে প্রোটিন আবরণ দিয়ে টিএমবি গঠিত। প্রোটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিড বহু উপ-একক দ্বারা গঠিত। উপ-একককে ক্যাপসোমিয়ার বলে। ক্যাপসোমিয়ার কতগুলো আঙুলের থোকার ন্যায় পরপর সজ্জিত থাকে। টিএমবি এর প্রায় 2130 থেকে 2200টি ক্যাপসোমিয়ার থাকে। প্রতিটি ক্যাপসোমিয়ার 158টি অ্যামিনো অ্যাসিড থাকে। ক্যাপসিডের অভ্যন্তরে একসূত্রক আরএনএ কোর আছে। ডিএনএর সূত্রটি 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ওজনের হিসাবে এর শতকরা 95 ভাগই প্রোটিন। টিএমবি এর আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন। এবং আরএনএর আণবিক ওজন 2.4 মিলিয়ন ডাল্টন। প্রত্যেকটি প্রোটিন সাব ইউনিটের আণবিক ওজন 16,000 ডাল্টন। ফাজ কি? ফাজ গ্রিক শব্দ যার অর্থ হলো টু ইট বা ভক্ষণ করা। প্রকৃত অর্থে ফাজ হলো ওই সকল ভাইরাস যারা জীবদেহে অবস্থিত রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ধ্বংস করে দেয়। ফাজ এর জেনেটিক বস্তু ব্যাকটেরিয়া দেহে প্রবেশ করে এবং এক সময় ব্যাকটেরিয়া কোষটি ধ্বংস হয়ে যায়। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয় তাদের ব্যাকটেরিওফাজ বলে। 1917 খ্রিস্টাব্দে বিজ্ঞানী দ্য হেরেলি ফেলিক্স এ ভাইরাস ব্যাকটেরিওফাজ বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাজ নামে অভিহিত করেন। বিজ্ঞানী টোর্ট ব্যাকটেরিওফাজ ভাইরাস তথা টি2 ভাইরাস আবিষ্কার করেন। টি2 ব্যাকটেরিওফাজ এটি সর্বাধিক পরিচিত ভাইরাস। এর গঠন সম্বন্ধে অপেক্ষাকৃত ভালো জানা গিয়েছে। টি2 ভাইরাসের দেহকে দুটি প্রধান অংশে ভাগ করা চলে, যথা মাথা ও লেজ। মাথাটি স্ফীত সরভুজমের ন্যায় এবং প্রোটিন অণু দিয়ে গঠিত। এর দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার এবং প্রস্থ 65 ন্যানোমিটার। থলির আকৃতি ও স্ফীত অংশের ভেতরে রিং আকৃতির দ্বিসূত্রক একটি ডিএনএ অণু পেঁচানো অবস্থায় থাকে। 16,000 জোড়া নিউক্লিওটাইড দিয়ে এই ডিএনএ গঠিত। ডিএনএ এর দৈর্ঘ্য 50 মাইক্রোমিটার। ক্যাপসোমিয়ারের সংখ্যা 2000টি। এতে প্রায় 150টি জিন থাকে। মাথার অধিকাংশ স্থানই ফাঁপা বলে মনে করা হয়। টি2 ফাজের ডিএনএ দ্বিসূত্রক এবং মোট ওজনের 50%। লেজ। মাথার পেছনের সরু অংশটির নাম লেজ। লেজের দৈর্ঘ্য প্রায় 95 থেকে 110 ন্যানোমিটার এবং ব্যাস প্রায় 15 থেকে 25 ন্যানোমিটার। লেজের উপরিভাগে সুস্পষ্ট চাকতির মতো একটি কলার আছে এবং লেজের প্রধান অংশটি একটি ফাঁপা নলের মতো। এর অভ্যন্তরে কোনো ডিএনএ নেই। নিচের দিকে একটি বেস প্লেট, কাঁটার মতো কয়েকটি স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু আছে। লেজ, কলার, বেস প্লেট, স্পাইক এবং স্পাইক তন্তু সবই প্রোটিন দিয়ে তৈরি। এতে নিউক্লিয়াস, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, কোষপ্রাচীর, অন্যান্য ক্ষুদ্রাঙ্গ ইত্যাদি নেই। কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস।
করোনা ভিরিডে গোত্রে দ্বিস্তরী লিপিড আবরণ বেষ্টিত ও মুকুটের মতো। ল্যাটিন করোনা অর্থ মুকুট। বৃহৎ ভাইরাসকে বলা হয় করোনা ভাইরাস, সংক্ষেপে সিওভি বলে। এটি 37 থেকে 32 কিলোবেস আকৃতির, অখণ্ডিত গোলাকার এক সূত্র ও বৃহত্তম আরএনএ ভাইরাস। এর গঠন 24 বছরে মোট 4টি করোনা আবিষ্কৃত হয়েছে। গত 24 বছরে মোট 4টি করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 3টি ভাইরাস জুনোটিক ভাইরাস হিসেবে পরিচিতি লাভ করেছে। এগুলো হলো সার্স-কোভ 2003 সালে চীনে বাদুড় থেকে সংক্রমিত, তো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, আর এমআরস-কোভ 2012 সালে সৌদি আরবে বাদুড় থেকে উটের মাধ্যমে সংক্রমিত মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, এবং সার্স-কোভ-2। ধারণা করা হচ্ছে ভাইরাসটি উৎপত্তি বাদুড় থেকে এবং সামুদ্রিক প্রাণী অথবা বন্য প্রাণী থেকে। নোভেল করোনা ভাইরাস বলতে নতুন করোনা ভাইরাসকে বোঝায়, যা আগে কখনো আবিষ্কার বা শনাক্ত করা হয়নি। সম্প্রতি বিশ্বজুড়ে সংক্রমিত কোভিড-19 সৃষ্টিকারী সার্স-কোভ-2 ভাইরাসটির নামকরণের আগে 2019 সালে নোভেল করোনা ভাইরাস সংক্ষেপে 2019 nCoV নামে পরিচিত ছিল। এই ভাইরাস থেকে সৃষ্ট রোগটি অন্যান্য করোনা ভাইরাস সৃষ্টি সাধারণ ঠান্ডা লাগা সদৃশ রোগের মতো নয়। নোভেল করোনা ভাইরাস দ্বারা সারা গায়ে অসংখ্য স্পাইক আছে, যা প্রোটিন দিয়ে গঠিত। মানবদেহে কোষ প্রোটিনের সাথে জোড় বেঁধে দেহকোষে প্রবেশ করে এবং কোষের ডিএনএকে নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত সংখ্যা বৃদ্ধি করে। নোভেল করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের নাম কোভিড-19। করোনা ভাইরাসের ভাই এবং ডিজিজের ডি। 2019 সালে যা সংগ্রহের বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোভিড-19কে প্যান্ডেমিক অর্থাৎ বৈশ্বিক মহামারী হিসেবে 11 মার্চ 2020 সালে ঘোষণা করেছে। প্যান্ডেমিক যে জুনোটিক ব্যাধি একটি সংকীর্ণ অঞ্চল বা জনসংখ্যার মধ্যে পাওয়া যায়। এপিডেমিক যে জেনেটিক ব্যাধি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত, যেমন পশ্চিম আফ্রিকার ইবোলা ডিজিজ ইভিডি। প্যান্ডেমিক যে জেনেটিক ব্যাধি অধিকাংশ দেশ বা অঞ্চল জুড়ে বিস্তৃত, যেমন কোভিড-19। অর্থাৎ প্যান্ডেমিক কোভিড-19, এপিডেমিক হলো ইডিভি এবং এন্ডেমিক হলো মার্স-কোভ-ভি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ও বংশবৃদ্ধি। বিশেষ উপায়ে ভাইরাস সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে এবং প্রতিটি নতুন ভাইরাস দেখতে হুবহু একই রকম হয়। একটি পরিপূর্ণ ভাইরাস কখনো পূর্ব অবস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হয় না। এছাড়া ভাইরাসের আদি কোষ, তাই নতুন ভাইরাস সৃষ্টির প্রক্রিয়াকে জীবনচক্র বলা হয় না, বলা হয় সংখ্যা বৃদ্ধি। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাজ এর সংখ্যা বৃদ্ধি দুভাবে ঘটে, যথা লাইটিক চক্র বা ভাইরুলেন্ট চক্র এবং লাইসোজেনিক চক্র বা টেম্পারেট চক্র দশা। T2 সিরিজভুক্ত ফাজ অর্থাৎ T2, T4, T6 ইত্যাদিতে লাইটিক চক্র ঘটে এবং ল্যামডা ফাজ এ লাইসোজেনিক চক্র সম্পন্ন হয়। নিচে এই দু ধরনের সংখ্যা বৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা করা হলো। লাইটিক চক্র যেই প্রক্রিয়ায় ফাজ ভাইরাস কোষে ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করে এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহে বিদারণ ঘটিয়ে নির্গত হয়, তাকে লাইটিক চক্র বা বিগলনকারী চক্র বলে। এস্কেরিচিয়া কলি নামক ব্যাকটেরিয়া কোষে T2 ব্যাকটেরিওফাজের লাইটিক চক্র নিম্নলিখিত ধাপসমূহ সংঘটিত হয়। সংযুক্ত বা কৃষ্ণলগ্নিভবন। T2 ভাইরাস ব্যাকটেরিওফাজ সাধারণত এস্কেরিচিয়া কলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে থাকে। ইকোলাই ব্যাকটেরিয়ামে কোষ প্রাচীরে ফাজ প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে। রিসেপ্টর সাইট প্রোটিনের সাথে ফাজ ক্যাপসিডের স্পর্শক তন্তুর প্রোটিনের রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাকটেরিয়াম প্রাচীরে T2 ফাজ দৃঢ়ভাবে যুক্ত হয়ে যায়। এটি হলো আক্রমণের সূচনা। ধাপ 2, ফাজ ডিএনএ অনুপ্রবেশ। ব্যাকটেরিওফাজ দণ্ডাকৃতি ল্যাস্টি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে সংযোগ স্থানে প্রাচীর ছিদ্র তৈরি করে এবং ফাজ ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। শূন্য প্রোটিন আবরণটি বাইরেই থেকে যায়। আমাদের দেহের রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাস সম্পূর্ণ দেহটি কোষে প্রবেশ করে, পরে পোষক কোষের এনজাইম প্রোটিন আবরণটিকে বিগলিত করে ফেলে এবং ভাইরাস নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ মুক্ত হয়।
এসব ক্ষেত্রে লাইটিক চক্র 6টি ধাপে সম্পন্ন হয়। ধাপ 3, প্রতিলিপন, রেপ্লিকেশন। ফাজ ডিএনএ পোষকের অভ্যন্তরে প্রবেশ করার পর নিজস্ব প্রমোটার সিকোয়েন্স দ্বারা পোষক কোষের ডিএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। পোষক কোষের আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ এমআরএনএ তৈরি করে। ফাজ এমআরএনএ পরে প্রোটিন তৈরি করে এবং বিশেষ প্রোটিন ইকোলাই ডিএনএ খণ্ডকে বিখণ্ডিত করে নষ্ট করে দেয়। কাজেই পোষক কোষে ডিএনএর কোনো প্রতিযোগী থাকে না। ফাজ ডিএনএ নিউক্লিওটাইড ও ইকোলাই কোষকে বিগলিত করে ডিএনএ থেকে মুক্ত হওয়া কোষকে রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি কর্তৃক গ্রহণ করে নিজের ইচ্ছামতো নতুন ডিএনএ প্রতিলিপন করে নেয় এবং ফাজ কোড প্রোটিন তৈরি করে। কোড প্রোটিন মাথা, লেজ, পোষক তন্তু, স্পাইক্স ইত্যাদি অংশ হিসেবে পৃথক পৃথক তৈরি হয়। বিভিন্ন দেহে একত্রিত হওয়া। পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফাজ ডিএনএ এক একটি কোড প্রোটিনের মাথার অংশে প্রবেশ করে। পরে ক্রমান্বয়ে মাথার অংশের সাথে লেজের শেষ প্রান্ত, স্পাইক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে পূর্ণাঙ্গ ব্যাকটেরিওফাজ হিসেবে আত্মপ্রকাশ করে। ধাপ 5, নতুন ভাইরাস মুক্তি। পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার পর ফাজ একটি সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে, যার কার্যকারিতা পোষক কোষের প্রাচীর বিদীর্ণ হয়ে যায় এবং নতুন সৃষ্ট ব্যাকটেরিওফাজসমূহ মুক্তভাবে বেরিয়ে আসে। মুক্ত হওয়া প্রতিটি ফাজ একটি নতুন ইকোলাই ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করতে সক্ষম। পোষক কোষে বংশগতি বস্তু প্রবেশের পর ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটতে পারে এবং পোষক কোষে ভেঙে অনেকগুলো ভিরিয়ন মুক্ত হয়। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াকে লাইটিক চক্র বলে, যেমন ইকোলাই আক্রমণকারী T2 ফাজ ভাইরাস। এমন আকৃতির ফাজকে লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ বলে। কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে লাইসিস বা বিগলন বলে। লাইটিক চক্র মধ্যে মাত্র 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ সৃষ্টি হয়ে থাকে। নির্গত নতুন ফাজ নতুন পোষক কোষকে আক্রমণ সৃষ্টি করে। পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সে সময় কালকে ইক্লিপস কাল বলে। লাইসোজেনিক চক্র। যেই প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর ভাইরাল ডিএনএ একটি ব্যাকটেরিয়াল ডিএনএ অণুর সঙ্গে সংযুক্ত হয় এবং ব্যাকটেরিয়াল ডিএনএ সঙ্গে একত্রিত হয়ে রেপ্লিকেন্ট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষে বিতরণ বা লাইসিস ঘটিয়ে মুক্ত হয় না, তাকে লাইসোজেনিক চক্র বলে। ল্যামডা ফাজ, P1 ফাজ ও M13 ফাজ ইত্যাদি ভাইরাস এস্কেরিচিয়া কলি ব্যাকটেরিয়া কোষকে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে। এ ধরনের চক্রে ফাজ ভাইরাস পোষক কোষকে ধ্বংস না করেই সংখ্যা বৃদ্ধি করে থাকে। লাইসোজেনিক চক্রের ধাপগুলো নিম্নরূপ। এক্ষেত্রে উদাহরণ হলো ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 ফাজ। 1. পোষক ব্যাকটেরিয়া ফাজ ডিএনএর অনুপ্রবেশ। লাইটিক চক্রের মতোই প্রথমে ফাজ ভাইরাস পোষক কোষ প্রাচীর ছিদ্র করে ডিএনএ অণুকে পোষক কোষে প্রবিষ্ট করায় এবং শূন্য প্রোটিন আবরণটি পোষক কোষের বাইরে থেকে যায়। ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে ডিএনএ এর সংযুক্তি। এ পর্যায়ে নিউক্লিয়েজ এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে। এই কাটা স্থানে ডিএনএটি গিয়ে সংযুক্ত হয়। এ ধরনের সংযুক্তিকে ইন্টিগ্রেট এনজাইম ভূমিকা রাখে। ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে সংযুক্ত ফাজ ভাইরাস ডিএনএটিকে প্রোফাজ বলে। এটি ব্যাকটেরিয়ার সুপ্ত অবস্থায় থাকে। ফলে ফাজ ভাইরাস ডিএনএ এস্কেরিচিয়া কলির ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি বংশবৃদ্ধি করতে থাকে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনোম একসাথে একটি নতুন জিনোম তৈরি করে। প্রত্যেকবার সংখ্যা বৃদ্ধির সময় ব্যাকটেরিয়া ডিএনএ অনুরূপ ভাইরাল ডিএনএ অণুটিও রেপ্লিকেন্ট করতে থাকে। এভাবে প্রতিটি অপ্রত্য ভাইরাস ব্যাকটেরিয়াল ভাইরাস ডিএনএর প্রতিটি কপি সংযুক্ত করতে থাকে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফাজ ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্র সম্পন্নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে পারে। লাইসোজেনিক ভাইরাস কেবল ব্যাকটেরিয়া ফাজে সীমাবদ্ধ থাকে না, প্রাণী ও মানুষকে আক্রমণ করতে পারে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এমন একটি ভাইরাস যেটি একই সাথে প্রাণী এবং মানুষকে আক্রমণ করে।
লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য গঠনগত। এই চক্রে ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটে, ব্যাকটেরিয়া কোষের বিতরণ ঘটিয়ে থাকে। এই চক্রে ফার্স্ট ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করার পর ভাইরাস ডিএনএ অণু থেকে ব্যাকটেরিয়াল ডিএনএ অনুসারে সংযুক্ত করা হয় বা একত্রিতভাবে রিপ্টেল তৈরি করে। পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয়, পূর্ণাঙ্গ ভাইরাস ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয় না। টি ভাইরাসযুক্ত লাইটিক চক্রে দেখা যায়, ল্যামডা সিরিজযুক্ত লাইসোজেনিক চক্র দেখা যায়। লাইটিক চক্র করা সম্পন্ন করতে অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়, লাইসোজেনিক চক্র সম্পন্ন করার পর মাত্র 2টি ভাইরাস থেকে জিনোম মুক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই চক্রে ডিএনএ সংখ্যা বৃদ্ধি পোষক ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। গঠিত হয় না গঠিত হয় প্রোফাজ গঠিত হয় না লাইটিক চক্রে, আর প্রোফাজ গঠিত হয় লাইসোজেনিক চক্রে। আক্রমণের তীব্রতা, এটির আক্রমণ প্রকৃতি তীব্র বা ভিরুলেন্ট। পোষক কোষে মৃত্যু ঘটে না, তাই আক্রমণ মৃদু বা ট্যাম্পারেন্ট। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, মানবকুলের জন্য ভাইরাস যতটা উপকারী তার চেয়ে বেশি অপকারী। ভাইরাসের আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব, এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। নিম্নে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব সম্বন্ধে বর্ণনা করা হলো। ভাইরাসের উপকারিতা, ভাইরাস উদ্ভিদ, প্রাণী ও মানবকুলে অনেক ক্ষতি করে থাকে, যেমন ভাইরাসে মানবদেহে বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, ভাইরাল হেপাটাইটিস, মাঙ্কিপক্স, ক্যাপসোসার্কোমা প্রভৃতি রোগ সৃষ্টি করে থাকে। বিভিন্ন উদ্ভিদের রোগ সৃষ্টিতে যেমন শিমের মোজাইক রোগ, আলুর লিম্ফোরাল, পেঁপের লিফ ফাল ক্লোরোসিস, ধানের টুংনো রোগ সহ প্রায় 300 উদ্ভিদ রোগ ভাইরাস ঘটে থাকে। এতে ফসলের উৎপাদন বিপুলভাবে হ্রাস পায়। পোষক প্রাণীর রোগ সৃষ্টি, গবাদি গরুর বসন্ত, গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষ ইত্যাদি প্রাণীর ফুড অ্যান্ড মাউথ অর্থাৎ এদের পা এবং মুখের বিশেষ রোগ, খুর রোগ এবং মানুষ, কুকুর, বিড়াল সহ জলাতঙ্ক রোগ ভাইরাস দিয়েই সৃষ্টি হয়। ফার্স্ট ভাইরাস মানুষের কিছু উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে। বহুল আলোচিত এইডস রোগের কারণ হিসেবে বিজ্ঞানীরা ভাইরাসকে দাবি করেছেন। এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে এইডস অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বলা হয়। এইডস হলো অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস বা কমে যাওয়াকে এইডস রোগ বলে। এইচআইভি দিয়ে আক্রান্ত হলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না।